Hello, my dear brothers and sisters who are going to appear in the SSC exam within a short while. Welcome you all once again to my class. আজকের এই ক্লাসটাতে আমি কিন্তু রয়েছি তোমাদের দুটো যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ক্লাস 9 10 এবং 11 12 এর জন্য দুটো ক্যাটাগরি সেই ক্যাটাগরি কমন একটা কবিতা টু এ স্কাইলার্ক সেলির লেখা এই কবিতা অ্যানালিসিস নিয়ে ইনফ্যাক্ট আমি চেষ্টা করছি প্রথমে তোমাদের কমন যে সিলেবাসটা রয়েছে সেগুলোকে কভার করে দেওয়ার প্রসঙ্গত বলে রাখি এর আগে একটা কবিতা কিন্তু আমি আপলোড করেছি যদিও সেটা তোমাদের উদ্দেশ্যে ছিল না প্রথমত ওটা অ্যাকচুয়ালি ছিল ক্লাস 12 যারা এবছর পরীক্ষা দেবে থার্ড সেমিস্টারে তাদের জন্য কিন্তু প্র্যাকটিক্যালি ওই কবিতাটা তোমাদের সিলেবাসে রয়েছে ইউলিসিস তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে ওই ক্লাসগুলো তিনটে মনে হয় ক্লাস রয়েছে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 ওই তিনটে ক্লাস তোমরা দেখে নিও এবং ওটা যথেষ্ট আমি ডিটেল পড়িয়েছি তারপরেও যদি কোনো কিছু জিনিস আলোচনা করা দরকার থাকে একটা আমি সাপ্লিমেন্টারি ক্লাস পরে দিয়ে দেবো ওভারঅল একটু ইনডেপথ ক্রিটিক্যাল অ্যানালিসিসের ওপরে কিন্তু আপাতত তোমরা ইউলিসিসের জন্য ওই ভিডিওগুলো একটু দেখে নিও তো আমি এবার আজকের প্রসঙ্গে আসি যে কবিতাটা আজকে রয়েছে আমাদের আলোচনার বিষয়বস্তু হিসাবে টু এ স্কাইলার্ক বাই শেলি অ্যাকচুয়ালি স্কাইলার্ক পাখিটাকে নিয়ে আরেকটা কবিতাও রয়েছে টু দ্য স্কাইলার্ক ওয়ার্ডসওয়ার্থে লেখা ওটা ছোটো একটা কবিতা তা তোমাদের সিলেবাসে নেই আমি ইন দ্য ফিল্ড অফ লিটারেচার এটাই বলতে চাইছি যে এই কবিতাটা কিন্তু ওই স্কাইলার্ক পাখিকে নিয়েই স্কাইলার্ক পাখি আমরা বাংলাতে ওকে ট্রান্সলেট করি ভরত পাখি হিসাবে অনেকে স্কাইলার্ককে চাতক বলেন কিন্তু চাতক আর ভরত এক নয় চাতক পাখিকে দেখতে অনেকটা বুলবুলির মতো বুলবুলির একটা লালচে ছোপ থাকে কিন্তু চাতকের ওই ছোপটা থাকে না ঝুঁটিও থাকে চাতকের আর এটা একটু কালচে সাদা মিলিয়ে যেটা চাতক কিন্তু যেটা স্কাইলার্ক পাখি সেটা কিন্তু ধূসর রঙের তারও একটা ছোটো ঝুঁটি থাকে তো সেক্ষেত্রে দুটো কিন্তু আলাদা পাখি তাই আমরা স্কাইলার্ক এই পাখিটাকে আমাদের এখানে চাতকের সঙ্গে মেলাবো না যাই হোক ইউরেশিয়ান একটা স্কাইলার্ক পাওয়া যায় তবে আমাদের এদিকে খুব একটা স্কাইলার্ক তো আমরা দেখি না তাই স্কাইলার্ক পাখি যেটাকে নিয়ে কবিতাটা সেটা ইউরোপিয়ান সার্কেলে যে স্কাইলার্ক দেখেন কবি বা তারা দেখতে পান সেই পাখিকে নিয়ে কোয়াইট ন্যাচারালি বুঝতেই পারছো এটা একটা সিঙ্গিং বার্ড বা সংবার যাকে বলি আমরা গায়ক পাখি সেই পাখির গান শুনেছিলেন কবি এবং তার স্ত্রী ইটালির লেগন বলে একটা জায়গায় বেড়াতে গিয়ে ওটা লেগন অ্যাকচুয়ালি ইট ওয়াজ ইন 1820 1820 সালে তারা এক সন্ধ্যাবেলায় যখন বেড়াচ্ছেন একটা সুন্দর জায়গায় মানে অ্যাকচুয়ালি তার এক বন্ধুর বাড়িতে তারা ছিলেন সেই বন্ধুরা সেই মুহূর্তেও যদিও ওই বাড়িতে অ্যাবসেন্ট ছিলেন মেবি তার ওই বন্ধুর বাড়িতে কিছুদিন তাদের অ্যাবসেন্সে থাকার জন্য বাড়িটা যাতে ঠিকঠাক থাকে তো তারা গিয়েছিলেন ওখানে ইটালির লেগনে বেড়াতে এবং সন্ধ্যাবেলায় কাছাকাছি একটা জায়গায় বেড়াতে গিয়ে তারা দারুণ একটা প্রাকৃতিক পরিবেশে এই গানটা শুনতে পান ইট ওয়াজ এ স্প্রিং ইভিনিং বসন্তের এক সন্ধ্যাবেলা স্কাইলার্কে গানটা শুনতে পান এবং সেই গানটা কবির ইমাজিনেশনকে এতটাই টাচ করে কবির যে পোয়েটিক ফ্যাকাল্টিস সেটাকে এতটাই টাচ করে তিনি সেটাকে নিয়ে কবিতা লেখেন ইনফ্যাক্ট স্কাইলার্ক পাখি বা পরে যে আমরা যেটা নাইটিঙ্গেলকে নিয়ে কবিতা রয়েছে আমরা কিডসের লেখা সেখানে আমরা পড়বো যে রোম্যান্টিক কবিরা আমরা দেখি কি না বিভিন্ন ন্যাচারাল এজেন্টসকে তারা তাদের একটা দূত হিসাবে নেন বা বলা ভালো দে টেক দিজ ন্যাচারাল এজেন্টস টু টেক দেম অ্যাওয়ে ফ্রম দ্য মান্ডেন রিয়েলিটি রোম্যান্টিক কবিরা একটু এসকেপিস্ট ছিলেন বা বরাবরই তাই হন তাদের কাছে দিস আর্থলি স্ফিয়ার দিস ওয়ার্ল্ড হোয়ার দে লিভ দিস ইজ টু হার্স এ প্লেস টু লিভ ইন বিশেষ করে তাদের যে ইমোশনাল জগৎ তাদের কল্পনার জগৎ যেই জগৎ কিন্তু অনেক বেশি সফট ডেলিকেট এবং আইডিয়ালিস্টিক একটা জগৎ সেই আইডিয়ালিস্টিক জগৎ পৃথিবীর এই যে কঠিন কঠোর একটা রিয়েলিটি সেই রিয়েলিটির সঙ্গে প্রায়শই ক্লাসে চলে আসে তো সেক্ষেত্রে তাদের এই যখন পেইনফুল একটা ফিলিং হয় তখন তারা এই পৃথিবী থেকে পালাতে চান এবং সেক্ষেত্রে তারা কোনো একটা এজেন্ট খোঁজেন যাকে সহায়তা নিয়ে বা যার সহায়তায় তারা এখান থেকে চলে যেতে পারবেন এখানে আমরা সেই রকমভাবে দেখতে পাচ্ছি যে রোম্যান্টিক এসকেপিজমের যে ট্রেন্ড কবির মধ্যে ছিল সেই ট্রেন্ডে আমরা দেখতে পাই যে এখানে পাখিটাকে তিনি তার সেই এসকেপিং এজেন্ট হিসাবে দেখছেন এবং অ্যাকচুয়ালি সেলির সম্পর্কে একটা অভিযোগ বরাবর করে এসছেন অনেক ক্রিটিক যে তিনি একটু যেন অন্য জগতে বিচরণ করেন পৃথিবীর সঙ্গে একদমই তার টাচ নেই এঞ্জেলিক একটা ওয়ার্ল্ড যেখানে এই মান্ডেন পৃথিবীর যে বিটিংসগুলো রয়েছে আমাদের প্রতিদিনের যে সমস্ত হার্ট ব্রেকস রয়েছে
সেই জিনিসের সঙ্গে তিনি টোটালি ডিটাচ সেখান থেকে। এবং এই অভিযোগের কিছুটা হয়তো প্রত্যুত্তর এখানে দেওয়ার চেষ্টা করেছেন কবি, কারণ এই কবিতায় আমরা দেখব তিনি কিন্তু পৃথিবীর সম্পর্কে একদম উদাসীন বা ওয়াকিবহাল নন, ব্যাপারটা তা নয়। পৃথিবীর রিয়েলিটি সম্পর্কে সচেতন এবং সেই পেইনফুল রিয়েলিটি থেকে একটু সাইকোলজিক্যাল এসকেপ বা মেন্টাল এসকেপ পাওয়ার জন্য তিনি এই পাখির গানটাকে তার সহায়ক হিসেবে দেখছেন। তো এইটাকে মাথায় রেখে আমরা কবিতাটা পড়ব এবং এই কবিতায় আমরা একটা জিনিস দেখবো কি প্রচুর এখানে ইমেজ রয়েছে। ইটস অ্যান এক্সকুইজিট পিস অফ এক্সেলেন্ট পোয়েটিক ইমাজিনেশন, লিরিসিজম রয়েছে। লিরিক কথাটা আমরা অনেকেই জানি যে এমন এক ধরনের কবিতা যেখানে কবিতা নিজস্ব আবেগ অনুভূতির প্রকাশ ঘটান একদম ইন সাম স্পন্টেনিয়াস ওভারফ্লো। তো সে পাওয়ারফুল ফিলিংস, এটা আমাদের অক্ষরের একটা সেইং। তো এইখানে আমরা দেখতে পাবো সেই ধরনের স্পন্টেনিয়াস ওভারফ্লো রয়েছে এবং এক্সকুইজিট লিরিসিজম রয়েছে, ইমেজারি রয়েছে এবং প্রচণ্ড রকম ইমোশনাল আউটবার্স্ট রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই কবিতায় পাখি যেটা একটা ন্যাচারাল এজেন্ট, সে যেন একটা অলমোস্ট অন্য লেভেল, ইথিরিয়াল লেভেলে তাকে তুলে দেওয়া হবে, যেন অন্য জগতের কোনো প্রাণী হিসাবে মনে হবে, যে কেবল একটা রক্ত মাংসের ফ্লেশ অ্যান্ড ব্লাড পাখি নয়। তো যাই হোক, আমরা কবিতাটায় আলোচনায় চলে যাব। টু স্কালার বাই পিবি শেলি, পার্সি বিশি শেলি। হেল টু দি, হেল মানে স্বাগত, ওয়েলকাম। এই হেল কথাটা আমরা ম্যাগনেথেও পাই। ওয়েলকাম তোমাকে জানাই। ব্লাইথ স্পিরিট, ব্লাইথ মিনস জয়াস। কবি প্রথমে পাখিটাকে বলছেন যে তুমি একটা জয়াস অস্তিত্ব, ইউ আর আ জয়াস এন্টিটি। এখানে স্পিরিট বলতে ভূত বলে ভাবার কোনো দরকার নেই, সোল এই অর্থে, সোল বা অস্তিত্ব, অর্থাৎ মনের দিক থেকে তুমি অলওয়েজ ব্লাইথ। অ্যাকচুয়ালি এটা একটা রিয়েলিটি, আমরা মানি আর নাই মানি, আমরা মানুষেরা শরীরে বাঁচি বলে যদি ভাবি তাহলে মনে হয় কিছুটা ভুল হয়ে যায়। ব্যক্তিগতভাবে আমার একটা অভিজ্ঞতা উপলব্ধি হয় সব সময় যে আমরা শরীরে কম বাঁচি, মনে বেশি বাঁচি। তো সেইখানে দাঁড়িয়ে বলছে তুমি সবসময় ব্লাইথ, তুমি সবসময় জয়াস, একটা জয়াস এন্টিটি তোমার রয়েছে, তাই তোমাকে আমি স্বাগত জানাই। বার্ড দাও নেভার ওয়ার্ড, ওয়ার্ড অ্যাকচুয়ালি দিস দ্য আর্কাইভ ফর্ম অফ ওয়ার। তুমি কখনোই পাখি ছিলে না, অর্থাৎ এখন শুধু যে আমার কাছে মনে হচ্ছে তাই নয়, কখনোই তুমি পৃথিবীতে জবে থেকে এসছো কখনোই তুমি যেন পাখি ছিলে না। তোমার গান, তোমার যে মাইন্ডসেটকে প্রকাশ করে সেটা যেন কোনো পাখির মাইন্ডসেট নয় বা পাখির অস্তিত্ব বলে প্রমাণ করে না তোমার অস্তিত্বকে। তুমি যেন একটা স্পিরিট, তুমি যেন অ্যাজ ইফ ইউ বিলং টু সাম আপার লেভেল অফ এক্সিস্টেন্স। সো বার্ড দাও নেভার বার্ড, তুমি কখনোই পাখি ছিলে না, ইউ আর নেভার এ বার্ড। দ্যাট ফ্রম হেভেন ও নিয়ার ইট, তুমি এমন কেউ ছিলে যে কিনা স্বর্গ বা স্বর্গের কাছাকাছি থেকে, আর তুমি যেন একটা স্বর্গীয় অস্তিত্ব। ফোরেস্ট দ্যাট ফুল হার্ট, ঢেলে দাও তুমি তোমার পুরো হৃদয়। অ্যাকচুয়ালি প্রাণ ঢেলে যখন কেউ কোনো কাজ করে তখন কিন্তু সেটা সেরা হয়। মানুষ কখন প্রাণ ঢেলে কাজ করে? যখন সে স্পন্টেনিয়াসলি করে, নিজের ইচ্ছে থেকে করে। অ্যাকচুয়ালি তুমি বা আমরা যখন আনপ্রিমেডিটেটেড এবং স্পন্টেনিয়াস হইতে কোনো কাজ করবো, সেখানে আমি আনন্দ খুঁজে পাবো। যে কাজে আমার আনন্দ রয়েছে সে কাজটা আমি কিন্তু মন ঢেলে প্রাণ ঢেলে করার চেষ্টা করব। তো ইনি বলছেন যে তোমার গান সেরকম একটা স্পন্টেনিয়াস ফ্লো অফ জয়াস ফিলিংস। তাই আমার মনে হয় তুমি কখনোই পাখি ছিলে না, তুমি একটা স্বর্গীয় অস্তিত্ব ছিলে যে কিনা স্বর্গ থেকে অথবা স্বর্গের কাছাকাছি থেকে একটা স্বর্গীয় সুরের ঝর্ণাধারা ঢেলে দিয়েছো পৃথিবীর বুকে সবসময়। ইউ pour out your full heart, পুরো মন ঢেলে দাও, ফুললি ইউ pour out your heart in profuse strains, in lavish songs। এখানে আমরা পৃথিবীর বুকে দেখি কি মানুষ যারা খুব ভালো গান করেন, 2টো 4টা 5টা 7টা 10টা গান করার পর কিন্তু তার মনে হবে আর ভালো লাগছে না, কিন্তু তুমি যেন অল টাইম গাইতেই থাকো, তোমার কোনো ক্লান্তি আসে না। সো ইন প্রফিউজ স্ট্রেন্স, ইন ল্যাভিশ নাম্বারস অফ সংস, ইউ pour out your heart, pour down, better to say, pour down your heart of unpremeditated art. So প্রিমেডিটেটেড মানে অনেক ভেবে চিন্তে পূর্ব প্রস্তুতি নিয়ে গাওয়া, ওটা স্পন্টেনিয়াস অনেক সময় হয় না। স্পন্টেনিয়াস এখানে বলছি যে স্পন্টেনিয়াস ন্যাচারাল স্কিল তোমাকে ভেবে চিন্তে গাইতে হয় না। আমরা পৃথিবীর মানুষেরা প্রথমে গাওয়ার সময় ভালো করে স্কেল বাঁধি, তারপরে তার সঙ্গে সুর তাল লাগিয়ে গাই কনসাস ওয়েতে, যাতে কোনো কিছু গানের বিচ্যুতি না ঘটে, এটা দেখার চেষ্টা করি। কিন্তু
পাখি যে গানটা গাইছে দ্যাট ইজ আনপ্রিমেডিটেটেড ইন প্রাভিয়াস ট্রেন্স অফ আনপ্রিমেডিটেটেড আর্ট, পূর্ব ভাবনা চিন্তাহীন, স্পন্টেনিয়াস, ন্যাচারাল স্কিল তুমি ঢেলে দিচ্ছ তোমার এই গানের মধ্যে দিয়ে। হায়ার স্টিল অ্যান্ড হায়ার, পাখিটা এবার গাইতে গাইতে উপরে উঠে যাচ্ছে এবং গাওয়া কিন্তু বন্ধ করছে না। whenever the bird is going up he or it whatever you call it, যেহেতু এখানে পাখিকে একদম অন্য লেভেলের একটা অস্তিত্ব বলে বা একটা সত্তা বলে কল্পনা করা হয়েছে, তাই আমি ইট আর বলছি না, হি বলেই সম্বোধন করছি। হায়ার স্টিল অ্যান্ড হায়ার, তুমি আরও বেশি উপরে উঠে যাচ্ছ, আরও বেশি উপরে উঠে যাচ্ছ। ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট, তুমি স্প্রিং কথা মানে এখানে ফ্লাই অফ, স্প্রিং মানে আমাদের লাফানো, কিন্তু এখানে স্প্রিং মানে ইউ আর মুভিং আপ, সোরিং লাইক এ ক্লাউড অফ ফায়ার, দ্য ব্লু ডিপ দ্য উইংগেস্ট। ক্লাউড অফ ফায়ার, অ্যাকচুয়ালি এই ক্লাউড অফ ফায়ার কথাটা মানে হচ্ছে পিস অফ ক্লাউড অর ক্লাউডলেটস টিন্সড উইথ দ্য রেস অফ দ্য সেটিং সান। আমরা পশ্চিম আকাশে যদি একটু সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময়টা খেয়াল করি, অসাধারণ একটা রঙের খেলা আমরা দেখতে পাবো। তো সেইখানে বিকালের দিকে যদি কোনো মেঘ থাকে, বসন্তে জেনারেলি ওদের ওখানটাতে খুব ক্লিয়ার ওয়েদার থাকে, যেটুকু যা মেঘ তুষার বৃষ্টি এগুলো শীতের সময় জেনারেলি আসে। তারপরে বসন্তে জেনারেলি থাকে ভালো ওয়েদার, তাই আকাশে যে সমস্ত ক্লাউডলেটস বেশি মানে আমাদের যেরকম শরতে আমরা দেখতে পাই এই দৃশ্যটা, ওদের ওখানে বসন্তটা খুব ওই রকম একটা দারুণ সময়। তো সেইখানে সূর্যাস্তের রঙে রঞ্জিত যে মেঘগুলো যেরকম স্মুথলি ভেসে বেড়ায়, ওকে লাইক ক্লাউড অফ ফায়ার, দ্য ব্লু ডিপ মিনস ব্লু স্কাই, ভাস্ট স্কাই, দ্য উইংগেস্ট ইউ আর ফ্লাইং থ্রু, তুমি উড়ে যাচ্ছ সে আকাশের মধ্য দিয়ে। অ্যান্ড সিঙ্গিং স্টিল ডাস্ট সোর, এটাই মজা, উড়তে উড়তে তুমি গাইছো আবার গাইতে গাইতে উঠছো। অ্যান্ড সোরিং এভার সিঙ্গেল, যখন তুমি উড়ে যাচ্ছ তখন গাইছো, আবার যখন গাইছো তুমি উড়ে যাচ্ছ, তোমার উড়ান ইউর ফ্লাইট অ্যান্ড ইউর সিঙ্গিং ইনসেপারেবল। মানুষের কাজ এবং মানুষের আনন্দ যদি অবিচ্ছেদ্য হয় তাহলে সেই কাজটা অসাধারণ হয়। সাপোজ যে মানুষটা স্টেজে থাকেন, তার ক্ষেত্রে স্টেজে থাকাটাই প্রচণ্ড আনন্দদায়ক। যে মানুষটা দেখা গেল ছবি আঁকেন, তার কাছে ছবি আঁকাটা অসাধারণ আনন্দের, ফলে সেইটাকে তিনি যদি প্রফেশন করে নেন তাহলে তিনি ওখানে অসাধারণ কাজ করবেন। প্যাশন এবং প্রফেশন যদি এক হয়, অলমোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি কি উড়ান এবং গান অর্থাৎ সোরিং যে মুভমেন্ট, ফ্লাইট এবং তার সং বোথ আর ইনসেপারেবল। তো এক্ষেত্রে কইবলতে তুমি যখন উড়ে যাচ্ছ তখন গাইছো, আবার গাইতে গাইতে উঠছো, যেটাই বলা হয় সেটাই সঠিক। ওকে, ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান, সোনালি আলোয় অফ দ্য সানকেন সান, অ্যাকচুয়ালি সানকেন মানে সিং মানে জানি ডুবে যাওয়া, তাহলে অনেকটা ঝুলে গেছে, নেমে এসছে, ঠিক আছে, ডেসেন্ডিং একটা সান। এই সানকেন সান কথা নিয়ে কোনো ক্ষেত্রে বিতর্ক তৈরি হয়, কারণ পরের লাইনে বলছে ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটেনিং দাউ ডাস্ট ফ্লোট অ্যান্ড রান লাইক অ্যান আনবডিড জয় হুইচ রেস ইজ জাস্ট বিগান, যার রেস বা দৌড়টা শুরু হলো। কেন বিতর্ক হয় সেটা আমি ওই শেষ লাইনে এসে ব্যাখ্যাটা দেবো। অ্যাকচুয়ালি সানকেন সান মানে কিন্তু সেটিং সান, কারণ শেলির যে স্ত্রীর একটা লেখায় আমরা পাই একদম পরিষ্কার হলে তার সন্ধ্যাবেলায় বেড়াতে বেরিয়েছিলেন। তো এটা সন্ধ্যাবেলার একটা অভিজ্ঞতা এবং সেটা তার স্বামীর খুব ভালো লেগে যায় এবং সেখান থেকে কবিতার সৃষ্টি। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি কি এখানে বলছেন যে ইন দ্য গোল্ডেন লাইটনিং, সোনালি আলোয়, অ্যাকচুয়ালি লাইটনিং কথাটা আমরা জানি বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ সে মানে খুব ব্রাইট একটা প্রেজেন্স, সেই অর্থে হয়তো লাইটনিং বলেছেন। মেবি অনেকে বলছেন যে এটা লাইটিং, লিখতে গেলে লাইটনিং লিখেছেন। আমার যেটা মনে হয় যে ফ্ল্যাশ অফ লাইটস, পাখিটাকে যখন কিছুক্ষণ দেখা যাচ্ছে আবার উপরে উঠে গেলে খুব দেখা যাবে না, কবিতাতেই রয়েছে। তো যখন দেখা যায় না একটা আলোকের ঝলকানি হিসেবে তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে মেবি। আর লাইটনিং এই শব্দটাকে উনি হয়তো ব্যবহার করেছেন খুব ব্রাইট লাইট এই অর্থে, এটাও হতে পারে। তো ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান, অস্তগামী সূর্যের সোনালি আলোয়, ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটেনিং, যে অস্তগামী সূর্যের ওপরে মেঘগুলো উজ্জ্বল হয়ে উঠছে, সেটিং সানের যে রেসগুলো থাকে সেগুলো যখন ক্লাউডলেটসের যে তলদেশ বা ক্লাউডলেটসগুলোকে টাচ করে অসাধারণ একটা দৃশ্য তৈরি হয়। সো দ্য ক্লাউডস আর অলসো গেটিং ব্রাইট, এবং সেই সময় সেই আলোর মধ্যে, সেই আলোকিত পরিবেশের মধ্যে দাও ডাস্ট ফ্লোট অ্যান্ড রান, তুমি উড়ে বেড়াচ্ছ, তুমি দৌড়ে বেড়াচ্ছ, ইউ আর ফ্লোটিং, ইউ আর রানিং লাইক অ্যান আনবডিড জয়, তোমার অস্তিত্ব যেন বডিলেস জয়ের মতো, কারণ অনেক সময় তোমাকে দেখা যাচ্ছে না, দ্যাট ইজ দ্য পয়েন্ট।
Sometimes in that bright light you become invisible. কিন্তু ওর গানটা শোনা আছে, your song is still heard. সেটা বলছে যে like an unbodied joy, একটা বডিলেস জয়াস প্রেজেন্সের মতোই তোমাকে আমরা শুনতে পাচ্ছি, হুজ রেস ইজ জাস্ট বিগান, যার দৌড় এইমাত্র শুরু হলো। মানে হয়তো কবিরা তখন সেই প্রথমবার দেখলেন যে পাখিটা উঠতে শুরু করলো, তারপরে হয়তো কিছুক্ষণ গানটা শুনিয়েছিল, ফলে কবি লিখছেন তোমার যে রেস যেন এইমাত্র শুরু হলো। রেস মানে এখানে মুভমেন্ট, ওকে, রেস মানে এখানে কিন্তু দৌড় প্রতিযোগিতা নয়, ক্লিয়ার? দ্য পেল পার্পল ইভেন মেল্টস অ্যারাউন্ড দ্য ফ্লাইট। আমরা বেগুনি লালকে পার্পল জানি, পেল একটু পেল হয়ে যায় কারণ সূর্যাস্তের সময় সেকেন্ডে সেকেন্ডে যেন কালারের সেট বদলায়। সেট কথাটা, কালার কথাটা আমরা যারা ছবি মোটামুটি বুঝি তাদের একটা ধারণা রয়েছে। একটা রঙের বিভিন্ন তার তীব্রতা হয়, ঠিক আছে, কোনটা ফেডেড, কোনটা একটু ব্রাইট, তার থেকে আবার একটু ব্রাইট। কম্পিউটারে তো অসংখ্য সেট তৈরি করা যায়। তো দ্য পেল পার্পল, ওই যে একটু ফেডেড পার্পল, সেটা যেন মেল্ট করে যাচ্ছে, ইভেন মেল্টস অ্যারাউন্ড দ্য ফ্লাইট, তা যেন গলে গলে পড়ছে তোমাকে ঘিরে। অ্যাকচুয়ালি চারদিকে আলোকিত এবং রঙিন একটা অসাধারণ রঙের খেলা যখন চলে ওই সূর্যাস্তের সময়, সে সময় তুমি উঠছো, আলোয় যেন ডুবে 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 উঠছো, অ্যাজ ইউ আর ডিপিং ইনটু দ্য ফ্লো অফ লাইট। তো সেখানে যেন মনে হচ্ছে তোমাকে ঘিরেই ওই পার্পল, পেল পার্পল কালারের সূর্যালো যেন গলে গলে পড়ছে, অ্যাজ ইট ইজ ফর ইউ, যেন তোমার জন্যই ওই আলোটা তৈরি হয়েছে। ওকে, মেল্টস অ্যারাউন্ড দ্য ফ্লাইট, তোমার উড়ানে কে যেন অ্যাসোসিয়েট করছে, অ্যাকম্পানি করছে ওই লাইটটা। লাইক এ স্টার অফ হেভেন ইন দ্য ব্রড ডে লাইট, স্টার অফ হেভেন ইন দ্য ব্রড ডে লাইট, thou art unseen. Actually this is the reference to the morning star. আমরা দেখি কি না সকালবেলায় যেটা শুকতারা ভোরের দিকটা আকাশে আসে, তারপরে ডে লাইট ব্রাইট হলে সেটা কিন্তু অদৃশ্য হয়ে যায়। এই রেফারেন্সটা কিন্তু আমরা আবার দেখব। লাইক স্টার অফ হেভেন, আকাশে কোনো তারার মতো, ইন দ্য ব্রড ডে লাইট দ্যাউ আর্ট আনসিন, জেনারেল যেহেতু রেফারেন্স, পরের দিকে আমরা স্পেসিফিক রেফারেন্সে আসবো। রাতে যে তারাগুলো উজ্জ্বল হয়ে থাকে তারা দিনের আলোয় অদৃশ্য হয়ে যায়, অনুপস্থিত নয়, কিন্তু তারা থাকে। সিমিলার ওই এরকম লাইন আছে না, রাতের সব তারারাই থাকে দিনের আলোর গভীরে, অনেকটা ওই রকমই। তো লাইক এ স্টার অফ হেভেন, স্বর্গের বা আকাশের একটা তারার মতো, ইন দ্য ব্রড ডে লাইট, ব্রড কথা মানে ব্রাইট, ভেরি ব্রাইট, ইন দ্য ব্রাইট ডে লাইট দ্য ওয়ার্ড আনসিন, ইউ আর আনসিন, তোমাকে দেখতে পাচ্ছি না আমরা, বাট ইয়েট আই হিয়ার দ্য শ্রিল ডিলাইট, কিন্তু আমি শুনতে পাচ্ছি তোমার তীক্ষ্ণ আনন্দ। অ্যাকচুয়ালি তারার সঙ্গে মিল যেরকম রয়েছে আবার অমিলও রয়েছে। তারারা যখন দিনের আলোয় অদৃশ্য হয়ে যায় তাদের উপস্থিতি আমরা আর কিন্তু ফিল করতে পারি না, যদি আমাদের মনে থেকে যায়। মনে তাদের যদি অস্তিত্ব থাকে, কাল রাতে তাদেরকে কেমন দেখেছিলাম সেই অভিজ্ঞতা যদি থাকে, ঠিক আছে। এখানে বলছে যে ওই রকম একটা তারার মতো তোমার অস্তিত্বটা এখানে আমাদের কাছে অদৃশ্য, কিন্তু আমরা তোমার অস্তিত্বকে ফিল করতে পারছি কারণ তোমার গান আমরা শুনতে পাচ্ছি। ইউর শ্রিল মানে তীক্ষ্ণ, লাউড ডিলাইটফুল সং ইজ হার্ড। ওকে, keen as are the arrows of the silver sphere whose intense lamp narrows in the white dawn clear, যে রেফারেন্সটা কথা বলছিলাম। এবারে একটা তুলনা আসবে, পরপর পর অনেক কিছু এর সঙ্গে তুলনা আসবে, ঠিক ততটাই যেন তীক্ষ্ণ বা তীব্র থাকে। ওই অ্যারোজ মিনস দ্য রেজ অফ দ্য সিলভার স্ফিয়ার, সকালবেলায় যে আমরা ভেনাসকে দেখি একদম ভোরের দিকটাতে, ডন ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার বলছে এখানে, ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোজ। যখন প্রথম ভিনাসকে আমরা ভোরের দিকটা দেখি পূর্ব আকাশে, তখন আমরা কি দেখি, বেশ ঝকঝকে ঝকমক করছে একটা তারা। তারপরে সূর্য ওঠার যখন প্রস্তুতি শুরু হয়, দ্য ডে স্টার্টস টু ডন, ওকে, তখন আস্তে আস্তে করে তার ইন্টেন্স যেন আলোক, ল্যাম্প বলতে এখানে সোর্স অফ লাইট, আস্তে আস্তে করে যেন ডিম হয়ে আসে। ন্যারো মিনস ইট বিকামস ডিম, হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোস ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার আনটিল উই হার্ডলি সি। কতক্ষণ এটা চলতে থাকে না, ততক্ষণ চলতে থাকে এই প্রক্রিয়াটা যতক্ষণ আর কদাচিৎ আমরা দেখতে পাই, উই ফিল দ্যাট ইট ওয়াজ বাট ইট ইজ দেয়ার। এই যে বলছিলাম একটুক্ষণ আগে, মনে যদি আমাদের অস্তিত্ব থেকে যায় তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু আমরা আর বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি ওখানে তারাটা ছিল। বাট একটুক্ষণ আগে যে তারার অস্তিত্ব এত উজ্জ্বল অবস্থায় ছিল, সেই তারা এখন অ্যাবসেন্ট, কিন্তু আমরা জানি এ লুকিয়ে রয়েছে। তেমনিভাবে তোমার অস্তিত্বটা লুকোনো আমাদের কাছে, কিন্তু তুমিও জানান দাও। সো এই সিমিলারিটিটা রয়েছে, কি আবার ডিসিমিলারিটিও রয়েছে। তোমার গানের মধ্য দিয়ে তোমার অস্তিত্ব জানান দাও। অল দ্য আর্থ অ্যান্ড এয়ার, সারা পৃথিবী অর্থাৎ গ্রাউন্ড,
বাতাস, আকাশ, বাতাস, মাটি সব কিছু যেন রিসাউন্ডেড হয়েছে। উইথ দাই ভয়েস ইজ লাউড, লাউড মানে রিসাউন্ডেড, একোড, যেন ভরে উঠছে তোমার গানে, যেন প্রতিধ্বনিত হচ্ছে সব দিকে তোমার গান। As when night is bare from one lonely cloud, the moon rains out her beams and heaven is overflowed. কেমন হবে না, রাতের আকাশ যেদিন চাঁদ থাকে, মোটামুটি পরিষ্কার আকাশ, পাতলা হয়তো একটা লেয়ার অফ ক্লাউড রয়েছে, থিন লেয়ার অফ ক্লাউড, যার পেছনে হয়তো চাঁদ যখন চলে যায় তখন কিন্তু চাঁদ আড়াল হয় না, দেখতে অসাধারণ সুন্দর লাগে। দ্যাট মিনস থিন লেয়ার অফ ক্লাউড জাস্ট কাভারিং দ্য ফেস অফ দ্য মুন, জাস্ট লাইক এ থিন ভেল। আমাদের পৃথিবীর বুকে মেয়েরা যেরকম পাতলা ওড়না মুখে নেয়, তাতে মুখটা ঢাকা সেভাবে পড়ে না, আরও বেশি সুন্দর লাগে, আরও বেশি মোহময় লাগে। ঠিক তেমনিভাবে চাঁদ মোহময় বা মোহময়ী যাই বলি না কেন, অ্যাকচুয়ালি ওদের দেশে তো চাঁদকে মেয়ে হিসাবে কল্পনা করা হয়, আমরা চাঁদ মামা বলি। আমাদের দেশে মেল হিসাবে কল্পনা, ওদের দেশে ফিমেল হিসাবে কল্পনা করা হয়। যাই হোক, তো সেই চাঁদ তার যখন মুনবিমসগুলোকে ঢেলে দেয়, ঠিক আছে, ওই মেঘের পাতলা স্তরের পেছন থেকে, তখন যেন মনে হয় সারা পৃথিবী ভেসে যাচ্ছে। অ্যান্ড দ্য হেভেন, আকাশ যেন ওই যে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ওই একদম সেম সিচুয়েশন এখানে বলা হচ্ছে। অল দ্য আর্থ অ্যান্ড এয়ার উইথ দ্য ভয়েস ইজ লাউড, তোমার গান ঠিক তেমনভাবে ওভারফ্লাড করে দিচ্ছে আকাশকে, বাতাসকে, পৃথিবীকে, এই গ্রাউন্ডকে, ঠিক যেভাবে অ্যাজ হোয়েন নাইট ইজ বেয়ার, যখন নাইট বা রাত হয় ক্লাউডলেস, বেয়ার মিনস ক্লাউডলেস, ফাঁকা মানে ক্লাউডলেস, ফ্রম ওয়ান লোনলি ক্লাউড, একটা হয়তো আকাশে পাতলা একটা একাকী মেঘ, ঠিক আছে, তার থেকে অথবা তার কাছাকাছি থেকে, দ্য মুন রেইনস আউট হার বিমস, চাঁদ ঢেলে দেয় তার মুনবিমগুলো, অ্যান্ড হেভেন ইজ ওভারফ্লোড। আর কি হয় না, গোটা আকাশ যেন প্লাবিত হয়ে যায়। হোয়াট দ্য ওয়ার্ড উই নো নট, তুমি কে আমরা জানি না, তুমি কি আমরা জানি না। হোয়াট ইজ মোস্ট লাইকলি, তোমাকে কার সঙ্গে তুলনা করবো, তুমি কার মতো সেটাও আমরা জানি না। সো ইউ আর ইনকম্পারেবল। অ্যাটলিস্ট কবি বলছেন আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তুলনা করা সম্ভব নয় তোমাকে কোনো কিছুর সঙ্গে। From rainbow clouds there flow not drops so bright to see as from thy fragrance showers a rain of melody. বলছে রেইনবো ক্লাউড, যে মেঘে আমরা দেখি রামধনু তৈরি হয়, রামধনু তৈরি হতে গেলে তার বেসিক একটা কন্ডিশন থাকে, যে দিকটা মেঘ থাকবে তার উল্টো দিকে আলোর সোর্স থাকতে হবে। আমরা ছোটোবেলায় মজা করে করতাম কি, যেদিকে সূর্য রয়েছে এদিকে পেছন ফিরে দাঁড়িয়ে মুখে জল নিয়ে যখন আমরা ড্রপলেটস তৈরি করতাম, সেখানে রামধনু ছোট্ট করে দেখতে পেতাম। তো সেখানে বলছে যখন রেইনবো ক্লাউড আকাশে আমরা দেখি, ডার্ক একটা ক্লাউড বা মোটামুটি হয়তো গ্রেইস কোনো ক্লাউড, যেটা বৃষ্টি ঝরাচ্ছে, বৃষ্টি ঝরাটা খুব জরুরি, এবং উল্টো দিকে সূর্যের উপস্থিতিতে রামধনু তৈরি হচ্ছে। তো সেটাই বলছে যে ফ্রম রেইনবো ক্লাউডস দেয়ার ফ্লো নট, কখনো ঝরে পড়ে না, ড্রপস সো ব্রাইট, এত উজ্জ্বল বৃষ্টি ফোঁটাগুলো যখন বৃষ্টির সাপেক্ষে বা বৃষ্টির এই যে ব্যাকগ্রাউন্ড বা রেইনবোর ব্যাকগ্রাউন্ড, বেটার টু সে, সেই রেইনবোর ব্যাকগ্রাউন্ডে যখন বৃষ্টি হয় তখন মনে হয় যেন বৃষ্টির ফোঁটাগুলো ওই রেইনবোর কালার নিয়ে পৃথিবীর বুকে নেমে আসছে। তো এরকম উজ্জ্বল রঙিন বৃষ্টি কখনো নামে না, ঠিক আছে, ড্রপস সো ব্রাইট টু সি অ্যাজ ফ্রম দ্য প্রেজেন্স, যেটা আমরা দেখতে পাই, ঠিক সেরকম অ্যাজ ফ্রম দ্য প্রেজেন্স সাওয়ার্স আর রেন অফ মেলোডি, তোমার উপস্থিতি থেকে সুরের যে বৃষ্টি ধারা নেমে আসছে, সাওয়ার নেমে আসছে, সেরকম রঙের বৃষ্টি ধারা আমরা রেইনবো ক্লাউড থেকেও দেখি না ঝরে পড়তে। সো ইউ আর ফার সুপিরিয়ার টু দ্য সো কল্ড বিউটিফুল থিংস অফ দিস আর্থ। তো অ্যাকচুয়ালি আমি আজকের ক্লাসটা আর লম্বা করবো না, এখানেই থামবো। পরের যে সিরিজটা রয়েছে সেই সিরিজটা কিন্তু একটা সিরিজ অফ কম্পারিজন। কেন সিরিজ রয়েছে বললাম না, পরপর বেশ কিছু আমরা তুলনা দেখতে পাবো, অসাধারণ কিছু ইমেজারি রয়েছে এবং অসাধারণ কিছু পোয়েটিক এক্সিকিউশন অফ দ্য রিয়েল লাইফ ন্যাচারাল অবজেক্টস উইথ দ্য সুপার কাইন্ড অফ ইমাজিনেশন। তো এবং তারপরে আরও কিছু প্রসঙ্গ থাকবে, যে প্রসঙ্গগুলো আমাদের অসাধারণভাবে সমৃদ্ধ করবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা আমাদের ইমাজিনেটিভ যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটাকে ফিডিং করতে থাকবে। তো আমি চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব টেক্সটটাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া। এরপরেও যদি কিছু এক্সট্রা কনটেক্সট থাকে সেটা আমি কবিতাটা পড়ানোর পরে তোমাদের প্রত্যেকটা টেক্সটের পরে কিন্তু একটা ছোট্ট হলেও একটা ক্লাস দেবো, যেটা এক্সট্রা কিছু ইস্যুস বা কিছু সম্ভাব্য কোয়েশ্চেন্স আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমি এগোনোর চেষ্টা করছি। আর আরেকটা ছোট্ট ভিডিও আমি তোমাদের হয়তো আপলোড করব আজকে বা কালকে, যেখানে আমি চেষ্টা করব তোমাদের একটা গাইডলাইন দেওয়া, এবং সেই গাইডলাইনটা কিন্তু খুব জরুরি, কারণ সামনে সময় অল্প, বিশাল বড় সিলেবাস,
সেটাকে কী করে কাভার আপ করা উচিত বা পরীক্ষাটা কী মাইন্ডসেট নিয়ে দেওয়া উচিত সেই বিষয়ে একটা গাইডলাইন দেওয়া আমার উচিত বলে মনে হয়েছে। তো যাই হোক না কেন, আজকে ক্লাসটা আমি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসগুলোতে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড বিটুইন দ্য নেক্সট ক্লাসেস। থ্যাংক ইউ।